বিরতিহীন 1 ঘন্টার রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, একদিনে ৬,৪৬৯ জনের দেহে মিলল ভাইরাস, আরও ৫৯ জনের মৃত্যু। করোনা সংক্রমণ বাড়ায় 11 এপ্রিলের সকল ইউনিয়ন ও পৌর নির্বাচন স্থগিত। উপনির্বাচন হচ্ছে না লক্ষ্মীপুর 2 আসনেও। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজি এসকে সুর ও ইডি শাহ আলম সহ 8 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, পালানোর আশঙ্কা দুদকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এ যাবৎকালে সর্বোচ্চ ৬,৪৬৯ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে আজ। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 59 জনের মৃত্যু, সঙ্গে রেকর্ড করেছে সর্বোচ্চ নমুনা পরীক্ষারও। আর গত দুদিনে শনাক্তের সংখ্যা ফেব্রুয়ারিতে মোট শনাক্তের চেয়েও বেশি। স্বাস্থ্যবিধি না মানলে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দিন দিনই ভয়ঙ্কর হচ্ছে করোনা। নমুনা পরীক্ষায় আগ্রহ হারানো অনেকেই এখন হন্য হয়ে ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে, আর প্রতিটি হাসপাতালেই পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। সবার শরীরেই করোনার লক্ষণ উপসর্গ। বৃহস্পতিবার 226 ল্যাবে 28,000 নমুনা পরীক্ষায় শনাক্তের রেকর্ড দেখল দেশ। সংক্রমণ ধরা পড়েছে প্রায় 6,500 মানুষের শরীরে। শনাক্তের হার প্রায় 23%। ফেব্রুয়ারিতে দেশে করোনা শনাক্ত হয়েছে 11,000 আর মার্চে 65,000। গত 2 দিনের শনাক্ত রোগী পুরো ফেব্রুয়ারিতে শনাক্তের চেয়েও বেশি। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষের আক্রান্তের যে হার, সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেটি মানুষের কাছ থেকে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে সেটিকে প্রতিহত করতে হবে। হিউম্যান ট্রান্সমিশন বন্ধ করাটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। গত বছরের 30 জুন করোনায় মৃত্যু হয়েছিল 64 জনের। বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ 59 জনের মৃত্যু হয়েছে। তাদের 40 জনের মৃত্যুই ঢাকায়। 57 জন হাসপাতাল আর বাসায় মৃত্যু হয়েছে 2 জনের। নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য আপনারা যে যতই আলোচনা করুক না কেন, একটা সীমাবদ্ধতা আছে। হাসপাতালে কিন্তু যতই বেড বাড়াই, এরও একটা শেষ আছে। তারপরে কিন্তু আর আমরা রোগী নিতে পারবো না, নিতে পারবেই না, জায়গায় থাকবে না। দেশে করোনায় গত 7 দিনেই মারা গেছেন 308 জন, শনাক্ত 33,000। ফেব্রুয়ারির তুলনায় মার্চে মৃত্যু ও শনাক্ত 3 গুণ বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বাড়ায় দিশেহারা রোগীরা। একটি সিটের জন্য ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে, তবুও মিলছে না সিট। এ অবস্থায় হাসপাতাল বাড়ানো সহ সরকারের নেয়া নানা পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান। করোনার পার্শ্ব প্রতিক্রিয়ায় ফুসফুসের 71% আক্রান্ত তার। গেল 5 দিন ঢাকা মেডিকেলের সাধারণ শয্যায় মৃত্যুর সাথে লড়েও জোটেনি আইসিইউ। কোথাও আইসিইউ পাচ্ছি না, আমরা অনেক হসপিটাল ঘোরাঘুরি করছি, কোথাও নেই। এবং ঢাকা মেডিকেল কলেজে তো নেই, কোনো সরকারি হসপিটালে নেই, বেসরকারি হসপিটালে নেই। 72 বছর বয়সী মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সরকার। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় এ রোগীর স্বজনরাও পাননি আইসিইউ। ডক্টর অক্সিজেন দেওয়ার কথা বলেছে, সিলিন্ডারের কথা বলেছে। এখানকার যে ওয়ার্ড বয় ছিল মিস্টার বাবুল, মেবি ওনার নাম, উনি সকাল 6টা থেকে নাস্তা করতে গিয়েছেন। এখন ঘড়িতে দেখতে পারেন কটা বাজে। হি ইজ নট নিউ। মানে আপনার কথা আমি জানি না ভাই, কারণ আমি 2.5 ঘন্টা অক্সিজেন পাইনি, আমি বদনাম করতেছি। পাশের বেডের যিনি ছিলেন, যার অক্সিজেন বেড, উনি আমাকে অক্সিজেন দিয়ে সাপোর্ট করছেন। এছাড়া করোনা আক্রান্ত হওয়া অনেক রোগীর কপালে জুটছে না সাধারণ শয্যাও। কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে রোগীকে বাসায় নিয়ে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। অক্সিজেন সিচুয়েশন কমে গেছে। মেইনলি আর কি 90 থাকার কথা, 90 to 100 থাকার কথা, এখন আর কি 83, 88 এভাবে আছে আর কি। সিট নাই, সিট ভর্তি করলে ওরা হচ্ছে টেস্ট করাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 21 মার্চের তথ্য অনুযায়ী রাজধানীর 10 করোনা বিশেষায়িত হাসপাতালে সাধারণ শয্যা ফাঁকা আছে 265টি, আর আইসিইউ খালি আছে মাত্র 5টি। এদিকে 22 মার্চ সরকার 6 হাসপাতালকে করোনা চিকিৎসার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেও এখনও প্রস্তুত নয় সেগুলো।
যখন রোগীদের অবস্থা খারাপ হয়েছে তখনই তারা হাসপাতালে আসছে এবং দ্রুত অবনতি হচ্ছে। সংক্রমিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, রোগীদেরকে আইসোলেশনে দিতে সহায়তা করা, যারা হাসপাতালে আসা প্রয়োজন নেই তারা যেন আইসোলেশনে থাকে। সংকট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে দেশজুড়ে নজরদারি বাড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধে সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এছাড়া হাসপাতালগুলোতে সাধারণ শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার কোভিড-19 জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে একথা জানানো হয়। এতে আরও বলা হয়, রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা সম্পর্কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব নির্দেশনা যাতে পালন করা হয় তার ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিক নির্দেশনা নেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। করোনা নিয়ন্ত্রণে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় বেবিচকের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশে করোনার সংক্রমণ ঠেকাতে 29 মার্চ বেশ কিছু নির্দেশনা জারি করে সরকার। এরই ধারাবাহিকতায় বিদেশ ভ্রমণ ও আগমনে দেয়া হয়েছে নির্দেশনা, যা 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি সব দেশ এবং আর্জেন্টিনা, ব্রাজিল, বাহরাইন, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এসব দেশ থেকে আসায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে যে ডাটা আসছে, এতে দেখা যাচ্ছে যে ইউরোপের ভিতরে ইউকে এখন ভালো অবস্থানে আছে এবং তারা ওই রিস্ক কান্ট্রি থেকে ইউকে সরে গেছে। যেহেতু ইউকে থেকে সরে গেছে, এখন তো আমাদের কোনো বাধা নেই। এছাড়া অন্যান্য দেশ থেকে যারা আসবেন তাদের করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা সহ বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 4 দিন আমাদের হোটেলে অথবা সরকার নির্ধারিত যেসব কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস আছে ওখানে থাকতে হবে। 4 দিন থাকার পরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, পিসিআর টেস্ট করা হবে। পিসিআর টেস্টে যদি নেগেটিভ আসে তখনই তারা হোম কোয়ারেন্টাইনের জন্য যাবে, বাকি 14 দিন কমপ্লিট করার জন্য। দেশে করোনার সংক্রমণ বাড়লে ফ্লাইট চলাচল আরও সীমিত করা হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনে আসনের অর্ধেক যাত্রী, তার উপর বন্ধ রাইড শেয়ারিং। ফলে অফিসগামী মানুষের বেড়েছে ভোগান্তি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যানবাহন পাননি গন্তব্যে যাওয়ার। পরিবহন সংকটে ক্ষুব্ধ অফিসগামীরা খিলক্ষেতে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেছেন। এদিকে নিষেধাজ্ঞা না মেনে চুক্তিতে চলেছে অনেক মোটরসাইকেল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কয়েক জায়গায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকেরা। বাস দেখতেই ছোটাছুটি, বন্ধ দরজায় ধাক্কাধাক্কি, কেউ ঠেলে ঠেলে উঠতে পেরেছেন, কেউ বা ব্যর্থ। অপেক্ষা পরের বাসে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রায় সব বাস স্টপেজে দেখা গেছে অফিসগামী মানুষদের এমন অবস্থা। আমি শাহবাগে যাব, এখানে 1 ঘন্টা ধরে দাঁড়ানো আছি, কোনো গাড়ি নিচ্ছে না। কি 1 তারিখ প্রথম দিনে জয়েন করার কথা ছিল, কিন্তু যাইতে পারতেছে না, গাড়ি তো উঠতে পারতেছে না। সবাই বন্ধ করে গেট লোক, তাহলে এইভাবে ভোগান্তি 1 ঘন্টায় অফিস যাব কয়টার দিকে আমরা। আসন সংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার পর গেট বন্ধ বাসের, ফলে অনেক অফিসগামী মানুষ দাঁড়িয়ে রাস্তায়। বাস না পেয়ে খিলক্ষেতে প্রায় 1 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন অফিসগামীরা। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। রাইড শেয়ারিং বন্ধের নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু তারপরও বাস সংকটে অ্যাপের বাইরে চুক্তিতে মোটরসাইকেল ভাড়া করছেন অনেকেই। রাজধানীর বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। রাইড শেয়ারিং তো বন্ধ, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? জানি না, বের এলাম মাত্র তো জানি না। এদিকে সকালে ধানমন্ডি, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ, কারণ বাজারে দফায় দফায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা।
আমরা এই 14 জন কিভাবে চলবো? আমাদের দাবি হচ্ছে বা রিকশায় যদি 2 জন চলে, বাসে যদি সবাই চলতে পারে, 3 যদি 4 জন চলতে পারে, তাহলে আমাদের মোটর বাইকে কেন 2 জন চলতে পারবে না? আমরা তো গরিব করে ছেলে ফেলে আমরা এটা করে আমরা চলি, আর আমাদের রুমবার যদি বন্ধ করে আমাদের খাওয়া দাওয়া যদি আমাদের ঘরে না সরকার, তাহলে আমরা রাইড শেয়ার করবো না। আমরা তো কোনো অনুদান পাইনি, আমরা তো এই দেশের নাগরিক, আমরা কোথায় যাব? অনেকের জীবিকার উৎস রাইড শেয়ারিং, তাই দাবি জানান নিষেধাজ্ঞা তুলে নেয়ার। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিস্তার রোধে লঞ্চে অর্ধেক যাত্রী বহনের শর্তে ভাড়া বাড়ানো হলো 60%। তবে প্রথম দিনে মানা হয়নি সেই শর্ত। ভাড়া বাড়লেও সব লঞ্চেই দেখা গেছে স্বাভাবিক সময়ের মতো যাত্রী বহনের চিত্র। এদিকে রেলেও পুরোপুরি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহনের শর্তে 60% ভাড়া বাড়ানোর সরকারি নির্দেশনা আসে 1 এপ্রিল দুপুরে। আমরা মনে করেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নাই, এটা বৃদ্ধি করতে হবে, কারণ মালিকরা আমাদের সম্মত হয়েছে যে তাদের যে ক্যাপাসিটি তার থেকে অর্ধেক তারা যাত্রী পরিবহন করবে, এবং সেই জন্য আমরা যাত্রী পরিবহনের ক্ষেত্রে আমরা 60% ভাড়া বৃদ্ধি করেছি, যেই ভাড়াটা ক্যাবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকারি এ নির্দেশনার প্রায় 4 ঘন্টা পর সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারহান 11 লঞ্চটি। এ লঞ্চটিতেও উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি। যাত্রীরা স্বাভাবিক সময়ের মতোই যাত্রা করেন গন্তব্যে। এমন চিত্র প্রায় প্রতিটি লঞ্চেই। কর্তৃপক্ষের দাবি, সরকারের নির্দেশনা পালনে তাদের চেষ্টার কোনো কমতি নেই। টেম্পারেচার মেশিন দ্বারা তাপমাত্রা মাপতেছি এবং হাতে স্প্রে করতেছি হ্যাক্সিসুল দ্বারা। অনেকে মানে, অনেকে মানে না। যাতে মাস্ক থাকে সবার মুখে এবং গ্যাপ তৈরি করে আমাদের পক্ষ থেকে আমরা লোক দিয়ে এগুলি করাবো। লঞ্চে ওঠার সময় অর্ধেক যাত্রী বহন বা বাড়তি ভাড়ার কথা কিছুই বলা হয়নি বলে জানান যাত্রীরা। লঞ্চে উঠছি তাও বলে নাই যে 60% ভাড়া বাড়তি আজকে থেকে, তাও বলা হয় না। একজন যাত্রী হিসেবে কিভাবে আমি 60% টাকা বৃদ্ধি করবো, যেখানে আমার 100 টাকায় 160 টাকা দিতে হবে? আসলে কি আমি সক্ষম সেই যাত্রী হিসেবে? স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিআইডব্লিউটি এর নজরদারিও দেখা যায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে রেলপথের যাত্রীদের মধ্যেও স্বাস্থ্যবিধি পালনে দেখা গেছে অনীহা। কমলাপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারে কেউ মানছেন না শারীরিক দূরত্বের নিয়ম। ট্রেনের ভেতরেও উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি। কর্তৃপক্ষ বলছে, অগ্রিম টিকিট বিক্রি থাকায় 5 এপ্রিলের আগে স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে আমাদের 5 তারিখ থেকে আমরা গাড়ি চালাতে পারবো। এর আগে কিছু কিছু টিকিট বিক্রি হয়ে গেছে অগ্রিম, ওই টিকিটগুলিতে আমরা ফিরিয়ে আনতে পারবো না। আর আগে যেমন 10 দিন আগে টিকিট বিক্রি হতো, এখন আমরা 5 দিন আগে টিকিট বিক্রি করতেছি। করোনা প্রতিরোধে গণপরিবহনে করোনার স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে জনগণের সহযোগিতা চেয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, টিকা নেয়ার পর জনসাধারণের মধ্যে অসচেতনতা বেড়েছে। সকালে চলতি সংসদ অধিবেশনের এক আলোচনায় এসব কথা বলেন সংসদ নেতা। কার্যসূচি অনুযায়ী সংবিধান অনুযায়ী সংসদের 2টি অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। 2 হতে নির্বাচিত, সে কারণেই করোনা সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মধ্যে নিয়ম রক্ষায় বসেছে চলতি সংসদের 12তম অধিবেশন। জাতীয় সংসদের শুরুতেই একাদশ ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে অধিবেশনের শোক প্রস্তাব তোলেন স্পিকার। এ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, শুরুর দিকে সরকার করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারলেও এখন বিশ্বব্যাপী এ মহামারী দ্রুত ছড়াচ্ছে। একই পরিস্থিতি এদেশেও। যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে। সবাই একটু ভাবছিল যে কিছুই বোধহয় হবে না, কিন্তু আমি মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে, এবং এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। এবং আমরা প্রধানমন্ত্রী বলেন, নতুন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে, প্রয়োজনে আগের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন সংসদ নেতা। সামাজিক অনুষ্ঠানে জনসমাগম কমিয়ে আনা সহ পর্যটন কেন্দ্রে ভিড় না করার পরামর্শ দেন সরকার প্রধান। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা
চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। আজকে আমরা এ সময় করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় কিছু ঘরোয়া টিপস দেন শেখ হাসিনা। যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল, একটা নাকের ভিতরে না, নাকের কাছে একটু দিয়ে রাখি, কাজে এটাও কিন্তু সবাই দিতে পারেন। আর এই ভাপ নেওয়াটা এটা কিন্তু খুব কাজে লাগে, এটা যথেষ্ট যারা নিজেরা সুরক্ষিত রাখতে চান করবেন। আর মাস্কটা পরে থাকতে হবে। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম, সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ও মওদুদ আহমদের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে স্থগিত হলো ১১ এপ্রিলের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর ২ আসনে উপনির্বাচন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আর কোনো তফসিলও ঘোষণা করবে না ইসি। তবে আদালতের নির্দেশনা থাকায় পাবনার সুজানগর পৌরসভার ভোট হচ্ছে ৪ এপ্রিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৯ জেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনে ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। তবে দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর ২ শূন্য আসনের নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। করোনার কারণে এখন আর কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলেও জানিয়েছেন ইসি সচিব। আর স্থগিত রাখা ভোটের তারিখ জানানো হবে পরিস্থিতি স্বাভাবিক হলে। সব নির্বাচনই স্থগিত থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সবই সিদ্ধান্ত নিয়েছে, মানে করোনা পরিস্থিতি ভালো হলে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন করতে নির্দেশ আছে আদালতের, তাই ৪ এপ্রিল এই পৌরসভায় ভোট নেয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে ৭ এপ্রিল পর্যন্ত। তবে এবারও বোর্ড নির্ধারিত ফির বাইরে অনেক স্কুল অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। বোর্ড বলছে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনার এই দুর্যোগময় সময়ে সংক্ষিপ্ত করা হয়েছে এসএসসি পরীক্ষার সিলেবাস। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপও। স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে ফর্ম পূরণ করছে শিক্ষার্থীরা। এতে আছে অনেকদিন পর স্কুলে আসার আনন্দ। এখন পরীক্ষায় বসার অপেক্ষা। ভালোই যেন পরীক্ষাটা হয়ে যায়। আমি অনেকদিন পর স্কুলে আসতে পেরে আজকে খুব আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে আমাদের ফর্ম ফিল আপ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কয়েকটি গ্রুপে ভাগ করে এবার 7 দিনে হচ্ছে ফর্ম ফিল আপ। অনলাইনে সিলেবাস এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা ওদেরকে জানিয়ে দিচ্ছি অনলাইনে, আমরা ফেসবুকের মাধ্যমে, তারপর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সিলেবাসটা ছাত্রীদের অবহিত করছি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলতেছে। সেই এক শর্ট সিলেবাস অনুযায়ী এসএসসি যারা পরীক্ষা দেবে 2021 সালে তাদের ক্লাসগুলো চলতেছে। বোর্ড ও কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগে ১,৯৭০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ১,৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অভিভাবকদের অভিযোগ, অনেক স্কুলই নানা খাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। এই সময় অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে। বোর্ডের উচিত কঠোরভাবে নজরদারি করা। এ অভিযোগের বিপরীতে যারা বাড়তি টাকা আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড। বোর্ড নির্ধারিত যে ফিটি আছে তার থেকে অতিরিক্ত যদি আদায় করে এবং সেটি যদি আমরা অভিযোগ আকারে পাই এবং আমরা তদন্ত করে প্রমাণ পাই, তাহলে আমাদের সেই বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আমাদের প্রক্রিয়া আছে। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য প্রমাণ সরাসরি বোর্ডে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 7 এপ্রিল পর্যন্ত চলবে এসএসসির ফর্ম ফিল আপ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের আগে 2 সপ্তাহের ব্যবধানে 2 দফায় সরকারি সংস্থা টিসিবির সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এবার প্রতি লিটারে 10 টাকা বেড়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকায়। খোলা বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে দাবি টিসিবির।
এমনিতেই কয়েক মাস ধরে অস্থির ভোজ্য তেলের বাজার। এমন অবস্থায় সীমিত আয়ের মানুষের ভরসা টিসিবি। ট্রাক থেকে তেল, চিনি, ডাল, পেঁয়াজ কিনতে দীর্ঘ অপেক্ষা, কিন্তু দাম বাড়ায় কমছে স্বস্তি। তেলের দামটা বাড়াইছে 10 টাকা প্রতি লিটারে, তো সেটা আমাদের মতন যারা নিম্ন আয়ের মানুষ যা তাদের জন্য এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আগের যে রেটে ছিল রেটে থাকলে ঠিক থাকতো। গত 15 মার্চ খোলা ট্রাকে সয়াবিন তেলের দাম 80 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে 90 টাকা করে টিসিবি। 31 মার্চ আবারও 10 টাকা বাড়িয়ে 100 টাকা লিটার নির্ধারণ করেছে সংস্থাটি। পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে 5 টাকা। চিনি এখন 55 টাকা আর পেঁয়াজের কেজি 20 টাকা। আজকে তেল 1500, চিনি 1000, ডাল 1000, পেঁয়াজ 1000। টিসিবি বলছে বাজারে তেল, চিনির দাম বেড়েছে। এখন মূল্য সমন্বয় না করা হলে সমস্যা হতে পারে, সে কারণে দাম বাড়ানো হয়েছে। আমরা বাজারের সাথে সমন্বয় করি যেন বাজারের সাথে সামঞ্জস্য লেভেলে থাকে। এই লেভেলটা চিন্তা করে অনেক সময় পূর্ণ মূল্য পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। সেই লক্ষ্যে টিসিবি তেল এবং চিনির মূল্যটা পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন ক্রমে। টিসিবির পণ্যের ক্রেতা সীমিত আয়ের মানুষ, বাড়তি দামে তারা চাপে পড়বে। তাই এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের স্বার্থে কাজ করা সংগঠন ক্যাবের। করোনার কারণে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের আয় রোজগার কমে গেছে। আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে, এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। টিসিবির তথ্য মতে রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যাও। বর্তমানে সারা দেশে 500টি ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ ও ছোলা বিক্রি করছে টিসিবি। আর খেজুর পাওয়া যাবে রোজা শুরুর 5-6 দিন আগে থেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলম সহ পিকে হালদারের অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা 8 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী জানান, বিদেশে পালিয়ে যেতে পারেন এমন তথ্যের ভিত্তিতে এই চিঠি দেয়া হয়েছে। 2014 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার চক্রের বিরুদ্ধে। এই চক্রের 62 জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করে দুদক। এরই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী গ্রেপ্তার হন। পরে রাশেদ ও উজ্জ্বল জবানবন্দিতে বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম পিকে হালদারের অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই কর্মকর্তারা বিদেশে পালিয়ে যেতে পারেন সম্প্রতি এমন তথ্য পান দুদকের গোয়েন্দারা। এর ভিত্তিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। পিকে হালদার সংশ্লিষ্ট বেশ কিছু মানি লন্ডারিং মামলায় অনেকে স্বীকারোক্তি দিয়েছে, তার মধ্যে তাদের 2 জনের নাম বেরিয়ে আসছে বিভিন্ন আর্থিক অপরাধের ক্ষেত্রে। দুর্নীতি দমন কমিশন ইনিশিয়াল স্টেজে বিষয়টি অনুসন্ধান করছে, কিছু মামলা তদন্ত করছে। আদালতের আদেশের ভিত্তিতে এসকে সুর ও শাহ আলমের পরিবার সহ মোট 8 জনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার চিঠি ইমিগ্রেশনে পাঠায় দুদক। কমিশনের অনুমোদন নেওয়ার পরে আদালতের দরখাস্ত দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে আজকে এসকে সুর এবং তার ফ্যামিলি মেম্বার, শাহ আলম এক্সিকিউটিভ ডিরেক্টর, তার ফ্যামিলি মেম্বার, টোটাল সম্ভবত 8 জন, এরা যেন বিদেশ যেতে না পারে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালতের আদেশে এখন পর্যন্ত পিকে হালদারের দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট 52 জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের মাত্র 9 মাসে গত পুরো অর্থ বছরের রেকর্ডকে অতিক্রম করেছে রেমিটেন্স। চলতি অর্থ বছরে এ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 1860 কোটি 38 লাখ ডলার। সদ্য সমাপ্ত মার্চ মাসেও দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে প্রবাসীরা 191 কোটি 66 লাখ ডলার পাঠিয়েছেন। এই অর্থ গত বছরের একই সময়ের চেয়ে 44% বেশি। বিগত বছর মার্চে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন 127 কোটি 63 লাখ ডলার। রেমিটেন্সের উপর 2% হারে সরকারের প্রণোদনা, প্রবাসী আয় পাঠানোর নিয়মকানুন সহজ করে দেয়া সহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের ফলেই প্রবাসী আয় বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
রাত 9টায় বাংলাদেশে এবারে খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনাম। ব্যর্থতার সফর শেষ বিব্রতকর হারে। টি-20তেও হোয়াইট ওয়াশের লজ্জা, ভুল থেকে শেখার পুরানো মন্ত্র রিয়াদের। জমকালো আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। আরেকটি দুঃস্বপ্নের সফর শেষ হলো নিউজিল্যান্ডে। ওয়ানডের পর টি-20তেও হোয়াইট ওয়াশ বাংলাদেশ। বৃষ্টি বাগড়ায় 10 ওভারের ম্যাচে ঝড় তোলেন মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। আজও অনিয়ন্ত্রিত বোলিং আর ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। 142 রান তাড়ায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় 65 রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের আগে দুঃসংবাদ, উরুর চোটে নেই মাহমুদুল্লাহ। দীর্ঘ 15 বছর পর পঞ্চপাণ্ডবদের কেউই নেই বাংলাদেশ দলে। প্রথমবার লাল সবুজের নেতৃত্বে লিটন। একাদশে ফিরেছেন শান্ত, সৈকত, রুবেল। তবে ভাগ্য বদলে অবদান রাখতে পারেননি কেউই। অকল্যান্ডের ইডেন পার্কে ছোট মাঠে ঝড় তোলেন গাপটিল ও অ্যালান। বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে 3 ওভারের পাওয়ার প্লেতে আসে 43। বিধ্বংসী গাপটিলকে 44 রানে থামান মাহিদি। ততক্ষণে সর্বনাশ যাওয়াবার হয়ে গেছে। 4 বার জীবন পেয়ে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন অ্যালান। ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন 71 করে। বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র শরীফুল কোনো ছক্কা হজম করেননি। বড় রান তাড়ায় প্রথম ওভারেই জোড়া ধাক্কায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ধারাবাহিক ব্যর্থতার প্রতিচ্ছবি লিটন। 2 ফরম্যাট মিলিয়ে 6 ম্যাচে মাত্র 50। ঝড় তোলার আভাস দিয়েও পারেননি মোহাম্মদ নাইম। সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত। এরপর আসা যাওয়ার মিছিল। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে বাংলাদেশের সর্বনাশ করেন টড অ্যাস্টল। 2 ওপেনারের বাইরে 2 অঙ্ক ছুঁতে পারেন কেবল সৈকত। 3 বল আগে বাংলাদেশ অল আউট 76 রানে। ঘরের মাঠে টানা 7 সিরিজ জয়ের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা হারের হতাশা নিয়ে আরেকবার শেষ হলো নিউজিল্যান্ড মিশন। বাজে ব্যাটিংয়ের পর বোলারদের কাজ কঠিন করেছেন ফিল্ডাররা। 96 আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সমৃদ্ধ লিটন দাস বললেন, এখনও চলছে শিক্ষা পর্ব। তরুণ ক্রিকেটারদের আরও সময় দেওয়ার পরামর্শ মাহমুদুল্লাহ রিয়াদের। অ্যালেন ঝড়ে বিধ্বস্ত বোলিং অ্যাটাক। একাধিকবার জীবন পেয়ে আরও অপ্রতিরোধ্য ব্ল্যাক ক্যাপস ওপেনার। ক্যাচ মিসের মাসুল আরও একবার দিয়েছে বাংলাদেশ। পুরো সফরে এটাই লাল সবুজের চেহারা। বাজে ফিল্ডিং, ক্যাচ মিসের মহড়া দিয়ে নিজেদেরই ছোট করেছে টিম টাইগার্স। নাজুক বোলিংয়ে যে সুযোগ তৈরি হয়েছে তাও পূর্ণতা পায়নি আনারি ফিল্ডিংয়ে। লিটন দাসে ফেরা যাক। নেতৃত্ব দেওয়ার ম্যাচে নামের পাশে 0। টপ অর্ডারে পুরোপুরি ব্যর্থ এলকেডি। 6 ম্যাচে 50 রান। আউটের ধরনে সবচেয়ে আশাবাদী সমর্থকটাও ডুববেন হতাশায়। First of all, we are not playing good cricket in batting and fielding. উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত, কিন্তু একই সাথে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কিভাবে খেলতে হয়। আমরা শিখছি, আশা করি পরের বার ভালো করব। সফর জুড়ে ব্যর্থতার গল্প ফুরোনোর নয়। কখনোই 3 ডিপার্টমেন্টে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। ফলাফল আরও একটি শিক্ষা সফরের সমাপ্তি। প্রস্তুতি ভালো ছিল, কিন্তু মাঠে ভালো খেলতে পারিনি। এই সিরিজ থেকে শেখার অনেক কিছু আছে। আশা করছি ভুল থেকে শিক্ষা নিয়ে পরের বার তরুণ ক্রিকেটাররা ভালো কিছু করবে। হাতে সময় কম, দেশে ফিরে স্বল্প ব্যবধানে যেতে হবে শ্রীলঙ্কায়, যেখানে অপেক্ষায় লাল বলের চ্যালেঞ্জ। আর সেটা তো বাংলাদেশের জন্য ভয়ানক অভিজ্ঞতা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার তাগিদ দেন তিনি। বর্ণিল আয়োজন ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যেখানে অডিও ভিজুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হয় দেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্যগাথা। এরপর মশাল প্রজ্বলন করেন গলফার সিদ্দিকুর ও সাঁতারু শিলা। মাস্কট প্যারেড, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে প্রদর্শনী এবং স্টেজ শো ছিল। আর লেজার শো এবং আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। 8 বিভাগের 29টি ভেন্যুতে 31 ডিসিপ্লিনে অংশ নেবে প্রায় 5,500 অ্যাথলিট।
প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন, কারণ আমি চাই না যে এই কোনো কারণে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন, সে কারণে সকলকে এবং যারা আয়োজক তাদেরকে এবং অ্যাসোসিয়েশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে আপনারা এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 যা 2021 1 এপ্রিল সূচনা হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে শুরু হয়েছে ছেলেদের ক্রিকেট। প্রথম দিনে ফাহিমের নৈপুণ্যে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে 211 রানে হারিয়েছে বরেন্দ্র নর্থ জোন। গেমসকে ঘিরে ব্যস্ততা অ্যাথলিটদের, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজেদের উজাড় করে দিতে মুখিয়ে শাকিল, রোমানরা। পুরুষ ক্রিকেটের প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নিয়ে ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে বরিশালে শুরু হয়েছে ছেলেদের ক্রিকেট। প্রথম দিনে আগে ব্যাট করে 8 উইকেটে 237 রান করে বরেন্দ্র নর্থ জোন। জবাবে ফাহিম হাবিবের পেসে 10 ওভারও টেকেনি চন্দ্রদ্বীপ সাউথ জোন, গুটিয়েছে মাত্র 26 রানে। 14 রান খরচায় 6 উইকেট শিকার ফাহিমের। আমাদের ট্যুর ক্যান্সেল হয়েছে করোনার জন্য, এটা আমাদের জন্য অনেক বড় কিছু আশা, কারণ আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। অনেক ভালো ভালো কোচরা আছেন, আমরা তাদের কাছ থেকে অনেক ভালো ভালো টিপস পাইতেছি। শনিবার থেকে শুটিং শুরু, আর্চারিও সেদিন থেকেই। সম্ভাবনাময় 2 ডিসিপ্লিনে বাড়তি আগ্রহ। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারকারা। প্র্যাকটিস করতেছি বা আমাদের ভেন্যুগুলোতে প্রত্যেকটাই একবারে খুবই রিস্ট্রিক্টেড এবং বাইরের কেউ অ্যালাউ না, আর সোশ্যাল ডিস্টেন্স মেনে এবং যতটুকু সম্ভব পুরো 100 আমরা সব ধরনের প্রোটেক্টিভ নিয়েই আমরা গেমসগুলো করতেছি। খুব ভালো প্র্যাকটিস করছি এবং কঠোর পরিশ্রম করছি গেমসের জন্য। আমাদের লক্ষ্য যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি, আর আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে ইন্ডিভিজুয়ালি ফাইনালে যাওয়ার, তো সেটাই চেষ্টা করব। বৃহস্পতিবার খোলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গেমস সংক্রান্ত সব তথ্য হালনাগাদ পাওয়া যাবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমাদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। টাঙ্গুয়ার হাওরে এবছরের পাখি শুমারিতে সন্ধান মিলেছে 61,000 পাখির। দেখা মিলেছে বিলুপ্তপ্রায় প্যালাসিস ঈগলের, যারা এখানে বাচ্চা ফুটিয়ে ফিরে যায় নিজ আবাসস্থলে। নির্বিচারে গাছ কাটা ও কারেন্ট জালে মাছ শিকারের কারণে বিপদে হাওরের পাখিরা, তাই হুমকিতে টাঙ্গুয়ার জীববৈচিত্র্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ব্রাহ্মণবাড়িয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বারবার হামলা হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত হেফাজত ইসলামের কর্মীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের পর এ কথা জানান তিনি। মাদ্রাসাগুলো থেকে মাইকিং করে জনসাধারণকে জড়ো করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দিনের খেদমত না করে তারা মানুষের সম্পদ নষ্ট করছে। এ সময় তিনি ধর্মের নামে নাশকতার বিরুদ্ধে মানুষকে সংগঠিত হওয়ার আহ্বান জানান। ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করা চলছে জানিয়ে বেনজির আহমেদ বলেন, জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। তো ল্যান্ড রেকর্ডস অফিস যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে 150-200 বছরের রেকর্ড রয়েছে। তো ফলে কি হবে, ফলে কিন্তু এই ল্যান্ড রেকর্ডসের অফিসের আওতায় যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন, আগামী অন্তত 50 বছর তারা সাফার করবে। হরতালের নামে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে অন্যতম টার্গেট ছিল আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের এক পর্যায়ে অবরুদ্ধ করে ফেলে হরতালকারীরা। 2 দিনের তাণ্ডবে আহত হন কয়েকশো পুলিশ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানা হেফাজতের তাণ্ডবের পর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রোববারের হরতালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের পর হেফাজত কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে থানায় ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা, দেয়া হয় আগুনও। হেফাজতের ধ্বংসলীলার পর থেকে বন্ধ রয়েছে থানার স্বাভাবিক কার্যক্রম। পুলিশের সামনে 2টা গাড়ি ছিল,
ওইটা পুরাইছে। ব্রাহ্মণবাড়িতে যে একটি তাণ্ডব চলতেছিল, নারকীয় তাণ্ডব, এই অবস্থার ভিতরে পুলিশ আক্রান্ত হলো এবং এমন একটা পরিস্থিতি শিকার হয়েছে যে কোনো সময় হয়তো আমরা মারা যেতে পারতাম। ওই পরিস্থিতির ভিতরে যখন আমরা তখন একটা পথ দিয়ে, যে পথ দিয়ে এসেছি ওই পথ চেঞ্জ করে অন্য একটি পথ দিয়ে তখন আমাদেরকে শটগানে গুলি করে 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 সেখান থেকে ব্যাক করতে হয়েছে। হেফাজতের তাণ্ডব থেকে বাদ যায়নি পুলিশ সুপার কার্যালয়ও। হামলা হয়েছে পুলিশ লাইন্স, পুলিশ মডেল থানা, হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতেও। পুড়িয়ে দেয়া হয় এপিসি কার, এসপি গাড়ি সহ অর্ধশত গাড়ি। আহত হয় কয়েকশো পুলিশ সদস্য। আমাদের এডিশনাল এসপি থেকে শুরু করে অনেক অফিসার ফোর্স গুরুতর আহত আছে। ঢাকায় হেলিকপ্টারে করে এই অফিসারদেরকে পাঠাইছি যারা প্রোগ্রামে ছিল এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে লেস ক্যাজুয়ালিটি অর্থাৎ সম্পদের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেই ধরনের মোকাবিলা করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনাই নয়, হেফাজতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, জেলা গণগ্রন্থাগার, আলাউদ্দিনের সঙ্গীতাঙ্গন সহ বেশ কিছু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বাড্ডায় ছেলে ধরা গুজবে গণপিটুনিতে তসলিমা বেগম রেনু হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এর মধ্যে দিয়ে বিচার শুরু হলো এই মামলার। দুপুরে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ কণিকা আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর জন্য একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু। এ সময় তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়। ওই রাতেই রেনুর বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। পাবনা সাঁথিয়ায় আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয়রা জানিয়েছেন, গৌরীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে সরবেশ শেখ ও মুসলিম মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। বেলা 11:30টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরবেশ শেখের লোকজন মাঠে কাজ করতে গেলে কথা কাটাকাটি হয় মুসলিম মাস্টারের লোকজনের সঙ্গে। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আলহাজ শেখের মৃত্যু হয়। এ ঘটনায় মুসলিম মাস্টারকে আটক করা হয়েছে। সাতক্ষীরায় শিশুকন্যার যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই সন্তানকে নিয়ে এক নারীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলছড়া এলাকায় ঘর থেকে উদ্ধার করা হয় গৃহবধূ মাহফুজা ও তার দুই ছেলে মেয়ের মরদেহ। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে টিনের ছাদের সঙ্গে ঝুলে আছে মাহফুজার মরদেহ। আর 10 বছরের ছেলে মাহফুজ ও 5 বছর বয়সী মেয়ে মোহনার মরদেহ পড়েছিল ঘরের মেঝেতে। মাহফুজার স্বজনদের অভিযোগ, প্রতিবেশীর হাতে মেয়ের যৌন নির্যাতনের ঘটনায় বিচার না পেয়ে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন মাহফুজা। আমাদের এই ওয়ার্ডের মেম্বারের বলার পরে আমি মাগরিবের নামাজ পড়ি, তাই আমি যাচ্ছি কি ঘটনা আমি শুনি বুঝি দেখছি। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। আমরা এই জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমি সর্বোচ্চ ফাঁসির দাবি করি। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সব বিষয় খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদ্ঘাটনের আশ্বাস দেন তিনি। তার স্বামী এবং তার প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি যে একটি আত্মহত্যার ঘটনা। তারপরে বিষয়টি আমরা আরো উচ্চতর তদন্ত এবং পোস্টমর্টমের মাধ্যমে নিশ্চিত হব যে কিভাবে দুঃখজনকভাবে 3টি মানুষ মারা গেল। মাহফুজার স্বামী ট্রাক্টর চালক শিমুল হোসেন থাকেন বাগেরহাটে। ঘটনার সময়ও তিনি সেখানেই ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘদিন থানায় পড়ে থাকা গাড়ি নিলাম ছাড়াই বিক্রির নামে চলছে প্রতারণা। কম মূল্যে গাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। এমনই প্রতারক চক্রের একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
রাজধানীর বিভিন্ন থানায় জব্দ করা নানা ধরনের গাড়ি নিলাম ছাড়াই কম মূল্যে পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। লোভে পড়ে তাদের হাতে অনেকেই প্রতারণার শিকার। ২০-২৫ লাখ টাকার গাড়ি মাত্র ৮ থেকে ৯ লাখ টাকায় কিনে দেওয়ার লোভ দেখাতো চক্রটি। চক্রের সদস্য দেলাওয়ার হোসেন বিভিন্ন থানা থেকে গাড়ির ছবি তুলে তা কম মূল্যে বিক্রির বিজ্ঞাপন দিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাড়ি অকশন করার নামে নিয়ে বিভিন্ন মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। এখন এখান থেকে আমি এসে শুনলাম উনি বিদেশে যাবে, মানুষ সেখান থেকে টাকা নিয়েছে। আমার থেকে ৫ লাখ টাকা নিয়েছে, ৫ লাখ টাকা চেক দিছে। চেক দিয়ে বললো দেন আপনারা 1 সপ্তাহের মধ্যে গাড়ি দিতেছে। 1 সপ্তাহ যাইতে যাইতে 1 মাস গেল। 1 মাস যাওয়ার পরে আমি বললাম আমি প্রতিদিনে ফোন দিই, কেন আমার গাড়ি আসতেছে না, কি হল? তো বললাম যে গাড়ির দরকার না, আমার টাকা দিয়ে দিই। 2টা চেকের মাধ্যমে 9 লাখ টাকা জমা দিই। তারপর থেকে উনি প্রতিদিনই বলে আজকে গাড়ি পাবেন। এভাবে করতে করতে আমার প্রায় এই যে 2 মাস, হ্যাঁ, এরপর আমার মাঝখানে উনি 2টা চেক দিয়ে দেয় যে আজকে টাকাটা তুলিয়ে নেন। আমি যখন বলছি গাড়ি লাগবে না, টাকা দিয়ে দেন। 2টা চেক দেয়, কিন্তু চেকও আসলে ওনার টাকা নেই। উনি এরপর থেকে তো আমাকে এইভাবে ঘোরাচ্ছে। এ ঘটনায় বনানী থানায় মামলা হলে প্রতারক দেলোয়ারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। আটকের পর গোয়েন্দারা জানান দেলোয়ার কেবল গাড়িই নয়, বিভিন্ন স্বর্ণের দোকান থেকে স্বর্ণবারের ছবি তুলে তা বিক্রির নামেও প্রতারণায় অভিযুক্ত। তার যে প্রতারণার কৌশলগুলি সে দেখেছি যে থানায় গিয়ে বিভিন্ন থানায় গিয়ে থানায় যে পরিত্যক্ত গাড়িগুলি পড়ে থাকে সেগুলির ছবি সে তুলে আনে। পরবর্তীতে সে তার পরিচিত লোকজনকে এই সব ছবি দেখিয়ে তাদেরকে সে প্রলোভিত করে, সেই গাড়িগুলি সব খুব সহজেই তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারবে, এভাবে তাদেরকে প্রলোভিত করে। এরকম প্রতারণার সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে বিলুপ্তপ্রায় প্যালাসিস ঈগলের দেখা মিলেছে টাঙ্গুয়ার হাওরে। এবছরের শুমারিতে এই অভয়াশ্রমে পাওয়া গেছে ৩৯ প্রজাতির ৬১,০০০ পাখি। তবে নির্বিচারে হিজল করজ গাছ নিধনে কমেছে আশ্রয়স্থল, অবৈধ কারেন্ট জালে মাছ শিকারে কমেছে পাখির খাবার। পরিবেশ অধিদপ্তরের নজরদারি না থাকায় দেশের দ্বিতীয় রামসার এলাকার জীববৈচিত্র্য হুমকিতে, বলছেন পরিবেশবিদ ও পাখি গবেষকরা। টাঙ্গুয়ার হাওরের আদরে নাম ৯ কুড়ি কান্দার ৬ কুড়ি বিল। দেশের উত্তর পূর্বের বিশাল এই জলাভূমিতে আপন খেয়ালে সমৃদ্ধ হয়েছে প্রকৃতি। এবছর টাঙ্গুয়ায় পাখি আসা শুরু ডিসেম্বরে। সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া সহ শীতপ্রধান দেশে খাবার সংকট হলে এরা ডানা মেলে ভাটির দেশে। এবছর হাওরে আইউসিএন ও বার্ড ক্লাবের পাখি শুমারিতে ৩৯ প্রজাতির ৬১,১২৫ পাখি দেখা মেলে। মার্চের শুরুতে কিছু পাখি ফিরে গেলেও ছানা ফোটানোর জন্য থেকে গেছে লালশির হাঁস, শোভেলার, বেগুনি কালেম, কাস্তেচড়া, কাদা খোঁচার সঙ্গে আছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্যালাসিস ঈগলও। এই অঞ্চলটাতে বাসা করছে এবং বাচ্চা দিচ্ছে আর কি প্রতি বছর খুবই সফলভাবে। অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো এই অঞ্চলের টাঙ্গুয়ার হাওর এবং এই হাওর অঞ্চল আর কি, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর। সো প্যালাসিস স্পিসিগুলোর জন্য এক প্রকার স্বর্গই বলা যায় এই টাঙ্গুয়ার হাওর। পরিবেশবাদীরা বলছেন টাঙ্গুয়ার হাওরে করজ হিজল গাছ উজাড় হচ্ছে। হিজল করজ গাছ ওইখানে জ্বালানির সংকটের জন্য হয়তো তারা নিয়ে যায়, অথবা বিলের হিজারা যারা আছে তারা বিলে নিয়ে হিজল করজের ডাল ফেলে, কিন্তু ওই যে গাছগুলো লাগানোর কোনো উদ্যোগ না হয় না। টাঙ্গুয়ার আরেক বিপদ শত শত হাঁসের খামার। খাবারের জন্য খামারের হাঁস হাওরে ছাড়েন স্থানীয়রা। এতে পরিযায়ী কিছু পাখির সঙ্গে আসা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খামারে নিয়ে যায় এরা। যেখানে এত হাঁস থাকে, বুনো হাঁস যেমন টাঙ্গুয়া হাওর, সেখানেও আপনি দেখবেন সব এই হাঁসের খামারিরা হাঁস নিয়ে ওখানে চলে গেছে। তারা ওখানে হাজার হাজার হাঁস আপনি যে কোনো দিন দেখবেন বুনো হাঁসের সাথে খাচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এটা একেবারে আমাদের এক্ষুনি বন্ধ করতে হবে। হাওরের কারেন্ট জালে নির্বিচারে চলছে মাছ ধরা। নলখাগড়ার ঝোপ বা পানিতে পাতা ফাঁদে আটকা পড়ে মারা যাচ্ছে খোপা ডুবুরি, পানকৌড়ি। কারেন্ট জাল দিয়ে মাছ মারার ইতিহাস বা ঘটনা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই জালে পাখি শিকার করার ঘটনা আমরা এই টাঙ্গুয়ার হাওরে এসে দেখলাম। যদিও রামসার সাইট খ্যাত এই স্থানটি সম্পূর্ণরূপে সংরক্ষিত, এখানে মাছ শিকার করা নিষিদ্ধ, কিন্তু আমরা এরকম কারেন্ট জাল, অসংখ্য কারেন্ট জাল আমরা পুরো এই টাঙ্গুয়ার হাওর জুড়ে দেখেছি, যেখানে মাছের পাশাপাশি পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখিরা আটকা পড়ে মারা যাচ্ছে। এই এলাকায় পাখি কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন পাখি বিশেষজ্ঞরা।
শুধু পাখি নয়, বিশাল এই জলাধারে 140 প্রজাতিরেরও বেশি স্বাদু পানির মাছের অভয়াশ্রম। তাই সবুজ এই স্বর্গরাজ্য সংরক্ষণে লাগবে কড়া নজরদারি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, একদিনে ৬,৪৬৯ জনের দেহে মিলল ভাইরাস, আরও ৫৯ জনের মৃত্যু। করোনা সংক্রমণ বাড়ায় 11 এপ্রিলের সকল ইউনিয়ন ও পৌর নির্বাচন স্থগিত, উপনির্বাচন হচ্ছে না লক্ষ্মীপুর 2 আসনেও। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজি এস.কে সুর ও ইডি শাহ আলম সহ 8 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, পালানোর আশঙ্কা দুদকের। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।